আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি আলোচনায়। আজকে আমরা কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা করব। আমরা এই আলোচনা কয়েকটি পর্বে ভাগ করেছি, আজকে তার চতুর্থ পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক। এখন আমরা 2025 সালের সংশোধনীর 4 ধারা এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির 51 ধারার সংশোধনী নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 51 ধারার ক্লোজ ইতে বর্ণিত ম্যানার শব্দটির পরে, যেখানে আগে ম্যানার শব্দটি ছিল, সেখানের পরে অ্যাজ মে বি প্রোভাইডেড হিয়ার ইন আফটার ইন দ্য কোড অর শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে। এই সংশোধনের মাধ্যমে আগে যেখানে শুধুমাত্র ম্যানার শব্দটি ছিল, সেই ম্যানার শব্দটির পরে পরবর্তী এই শব্দগুচ্ছ যুক্ত করা হয়েছে। আমরা দেখব দেওয়ানি কার্যবিধির 51 ধারায় মূলত কি বিধান রয়েছে। এখানে বলছে পাওয়ার্স অফ কোর্ট টু এনফোর্স এক্সিকিউশন, অর্থাৎ ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে আদালতের ক্ষমতা। আদালত কিভাবে একটি মোকদ্দমায় ডিক্রি কার্যকর করতে পারবে সেই বিষয়ে 51 ধারায় আলোচনা করেছে। এখানে বলছে সাবজেক্ট টু সাচ কন্ডিশনস অ্যান্ড লিমিটেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব, অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে যে শর্ত ও সীমাবদ্ধতা বর্ণনা করা আছে সেই সাপেক্ষে দ্য কোর্ট মে, আদালত পারে, অন দ্য অ্যাপ্লিকেশন অব দ্য ডিক্রি হোল্ডার, একটি দেওয়ানি মোকদ্দমায় যিনি ডিক্রি হোল্ডার হন, মামলায় জয়লাভ করেন, তার আবেদনের প্রেক্ষিতে অর্ডার এক্সিকিউশন অব ডিক্রি, আদালত ডিক্রি জারির আদেশ দিতে পারে। এখানে আমরা দেখব এ বি সি ডি ই মোট 5টি পদ্ধতির কথা বলা আছে। কিভাবে? প্রথমে বলছে ক্লোজ এতে বাই ডেলিভারি অফ এনি প্রপার্টি স্পেসিফিক্যালি ডিক্রিড, অর্থাৎ যে সম্পত্তিটি নিয়ে মোকদ্দমা হয়েছিল সেই সম্পত্তিটি, ডেলিভারি অফ দ্য প্রপার্টি, সেই সম্পত্তিটি মোকদ্দমার ডিক্রি হোল্ডারকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আদালত ডিক্রি জারি করতে পারে। ক্লোজ বিতে বলছে বাই অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল, সম্পত্তি ক্রয় করার মাধ্যমে এবং বিক্রি করার মাধ্যমে, অর অথবা বাই সেল উইদাউট অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টি, সম্পত্তি ক্রয় না করেই সরাসরি বিক্রয় করার মাধ্যমে বিক্রি করে সেই টাকাটা ডিক্রি হোল্ডারকে দিয়ে ডিক্রি জারি করতে পারে। ক্লোজ সিতে বলছে বাই অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, গ্রেফতার এবং আটকের মাধ্যমে, অর্থাৎ রায়ে যিনি জাজমেন্ট ডেটর বা মামলায় হেরে গেছেন তাকে দেওয়ানি আদালতে গ্রেফতার বা আটক করার মাধ্যমেও আদালত ডিক্রি জারি কার্যকর করতে পারে। ক্লোজ ডিতে বলছে বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার, রিসিভার হচ্ছেন সেই ব্যক্তি যাকে আদালত ডিক্রি কার্যকর করে দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ একজন ব্যক্তিকে রিসিভার হিসেবে নিয়োগ দেবে, তিনি হিসাব নিকাশ করে ওই ডিক্রিটি কার্যকর করে দেবেন। এই পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। ক্লোজ ইতে পরিবর্তন আসে। ক্লোজ ইতে বলছে ইন সাচ আদার ম্যানার, অন্য সেই সব পদ্ধতিতে অ্যাজ মে বি প্রোভাইডেড হেয়ার ইন আফটার ইন দ্য কোড, এই কোডের পরবর্তীতে যেভাবে বর্ণনা করা হয়েছে, অ্যাজ দ্য নেচার অফ দ্য রিলিফ গ্রান্টেড বাই দ্য রিকোয়ার, প্রতিকার প্রদানের জন্য যে প্রকৃতির পদ্ধতি প্রয়োজন, অর্থাৎ আপনি ডিক্রি এক্সিকিউট করে দেওয়ার জন্য যে পদ্ধতিটাকে ওই সময় উপযুক্ত মনে করেন, ঠিক সেই পদ্ধতি যা মূলত এই 51 ধারায় বলা হয়নি, দেওয়ানি কার্যবিধির অন্যান্য ধারাগুলো এবং 21 আদেশে বলা হয়েছে, সেই সব পদ্ধতি প্রয়োগ করে আদালত ডিক্রি কার্যকর করতে পারবে। আমরা বিষয়টি একটু ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করছি। প্রশ্ন হলো, এই যে অংশটি নতুন করে যুক্ত করা হলো, এর অর্থ কি? যে এই কোডে পরবর্তীতে যেভাবে বলা হয়েছে, দিস ফ্রেজ রেফার্স টু অ্যাডিশনাল মেথড or procedure for execution that may be mentioned in later part, later part বলতে 74 ধারা পর্যন্ত, এবং এই দেওয়ানি কার্যবিধির 21 আদেশে যে পদ্ধতি বলা আছে সেই পদ্ধতির কথা বলা হয়েছে। অর্থাৎ 51 ধারায় যে পদ্ধতি বলা আছে, আমরা তার বাইরের অন্যান্য পদ্ধতি দিয়েও আদালত এখন ডিক্রি জারি করতে পারবে। সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। এক্সিকিউশন ক্যান বি ক্যারিড আউট নট অনলি ইন দ্য অ্যাবাভ লিস্টেড ওয়ে, অর্থাৎ 51 ধারায় যে প্রথমে ক্লোজ এ থেকে ডির মধ্যে যে পদ্ধতি বলছে শুধুমাত্র সেই পদ্ধতিতে নয়, বাট অলসো ইন এনি আদার ওয়ে দ্যাট ইজ অ্যালাউড লেটার ইন দ্য কোড, যে পদ্ধতিগুলো
অন্যান্য আদেশে বলা আছে সেই পদ্ধতি প্রয়োগ করেও আদালত এই ডিক্রি জারি করতে পারবে। সো দিস ক্লোজ এক্সপান্ডস, সম্প্রসারিত করেছে দ্য স্কোপ অফ এক্সিকিউশন, ডিক্রি জারি করার পরিধি, বাই ইনক্লুডিং আদার প্রভিশনস দ্যাট অ্যাপিয়ার আফটার সেকশন 51 স্পেশালি ইন অর্ডার 21। অর্থাৎ 21 আদেশে অন্যান্য যে পদ্ধতিগুলো বলা আছে সেই বিষয়গুলো প্রয়োগ করে আদালত এখন ডিক্রি জারি করার কার্যক্রম করতে পারবে। বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করুন, এ ডিক্রি ইজ পাস টু রিমুভ সামওয়ান ফ্রম ল্যান্ড অ্যান্ড দ্য কোর্ট অ্যাপয়েন্টস এ কমিশনার টু টেক পজিশন ইভেন if that's not explicitly listed in section 51 clause A to D। আদালত এখন এমন একটি পদ্ধতিতে ডিক্রি জারি করছে যেখানে একটি জমি থেকে একজন ব্যক্তিকে উচ্ছেদ করতে হচ্ছে এবং সেখানে ওই জমিটি একজন কমিশনারকে দখলে নিতে বলছে। যদিও কমিশনার নিয়োগের মাধ্যমে জমি দখলে নিয়ে ডিক্রি জারির পদ্ধতি 51 ধারার ক্লোজ এ থেকে ডিতে বলা হয়নি, কিন্তু এই বিধানটি আমরা যদি দেখি অন্য স্থানে উল্লেখ করা আছে। দেওয়ানি কার্যবিধির আদেশ 21-এর বিধি 35 উপবিধি 3-এ বলা আছে ডেলিভারি অফ পজেশন বাই রিমুভিং এনি পারসন বাউন্ড বাই দ্য ডিক্রি। অর্থাৎ যদি এমন কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো জমির দখলে থাকে, আদালত বিধি 35-এর 3 উপবিধি অনুসারে সেই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে যিনি ডিক্রিটি পাওয়ার অধিকারী তাকে বুঝিয়ে দিতে পারেন। এই যে পদ্ধতির মাধ্যমে ডিক্রিটি জারি হলো সেই বিষয়টিই হচ্ছে অ্যাজ মে বি প্রোভাইডেড হিয়ার ইন আফটার ইন দ্য কোড। অর্থাৎ যে বিষয়টি 51 ধারায় বলা হয়নি, অন্যান্য ধারা এবং বিধিতে বলা আছে, সেই পদ্ধতি প্রয়োগ করে ওই ডিক্রিটি কার্যকর করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা দরকার আদালত এখন সেই পদ্ধতিটি প্রয়োগ করতে পারবেন। প্রশ্ন হলো, আদালত তো চাইলে এই পদ্ধতি আগেও প্রয়োগ করতে পারত, তাহলে কেন এই বিধানটি যুক্ত করা হলো? আমরা এই বিষয়টি একটু দেখছি। অর্থাৎ এই যে সংশোধনীর মাধ্যমে যে অংশটি যুক্ত করা হলো, এর মাধ্যমে আরও স্পষ্ট করে এই অংশটি যুক্ত করে দিয়ে বিচারকের কার্যক্রমকে আরও সহজ করে দিল, ফ্লেক্সিবল করে দিয়েছে, সহজ করে দিয়েছে, নমনীয় করে দিয়েছে। সো ইট কাভার্স নট অনলি দ্য জেনারেল মেথড ক্লোজ এ টু ডি, অর্থাৎ 51 ধারার এ থেকে ডির মধ্যে যে পদ্ধতি বলা আছে শুধুমাত্র সেই পদ্ধতি নয়, বাট অলসো স্পেসিফিক, সুনির্দিষ্ট টেকনিক্যাল মেথড, প্রায়োগিক পদ্ধতি মেনশন ইন ডিটেইল লেটার ইন দ্য সিপিসি। আদালত চাইলে এখন অন্যান্য যে পদ্ধতিগুলো বর্ণনা করা আছে সেগুলোকে খুব সহজেই প্রয়োগ করে ডিক্রিটি কার্যকর করতে পারবেন। এখন আমরা 2025 সালের সংশোধনীর 5 ধারা এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির 56 ধারার সংশোধনী দেখব। এই 56 ধারায় যেখানে শুধু এ উইম্যান শব্দটি উল্লেখ ছিল, সেখানে অ্যান্ড ওল্ড, বয়স্ক, ইনফার্মড, দুর্বল প্রকৃতির বা অসুস্থ, প্রেগন্যান্ট বা গর্ভবতী, অর ব্রেস্ট ফিডিং উইম্যান শব্দটি বা দুধ পানকারী নারী শব্দগুলো উল্লেখ করার মাধ্যমে নারীদের বিশেষায়িত করা হয়েছে। অর্থাৎ 2025 সালের এই সংশোধনীর মাধ্যমে যেখানে শুধুমাত্র একটি নারী শব্দ ছিল, সেখানে নারীদের কয়েকটি বিশেষায়িত অবস্থা প্রতিস্থাপিত হয়েছে। দেওয়ানি কার্যবিধির 56 ধারায় রয়েছে প্রহিবিশন অফ অ্যারেস্ট অর ডিটেনশন অফ উইমেন ইন এক্সিকিউশন অফ ডিক্রি ফর মানি। অর্থাৎ অর্থের মোকদ্দমার ডিক্রি জারিতে একজন নারীকে গ্রেফতার ও আটক করতে বাধা। শুধুমাত্র অর্থের মোকদ্দমার ডিক্রি জারিতে একজন নারীকে নারী হওয়ার কারণে গ্রেফতার ও আটক করার বিধান নিষিদ্ধ করেছে। ধারাটি কি বলেছে? নট উইথ স্ট্যান্ডিং এনিথিং ইন দিস পার্ট, এই পার্টে অন্য কোনো কিছুই যাই থাকুক না কেন এই বিধান প্রাধান্য পাবে। দ্য কোর্ট শ্যাল নট অর্ডার দ্য অ্যারেস্ট অর ডিটেনশন, গ্রেপ্তার এবং আটকের নির্দেশ দেবে না। ইন সিভিল প্রিজন, দেওয়ানি কারাগারে, অফ অ্যান ওল্ড, বয়স্ক, ইনফার্ম, প্রেগন্যান্ট অর ব্রেস্ট ফিডিং উইম্যান ইন এক্সিকিউশন অব এ ডিক্রি ফর দ্য পেমেন্ট অফ মানি। আমরা ইতোমধ্যেই বলেছি অর্থের মোকদ্দমায় ডিক্রি জারি করার ক্ষেত্রে বর্ণিত এই 4 ধরনের নারীকে গ্রেফতার করতে পারবে না। প্রথম শ্রেণী হলো ওল্ড উইম্যান, বয়স্ক নারী, ইনফার্ম উইম্যান যারা ফিজিক্যালি এবং মেন্টালি উইক বা অসুস্থ, প্রেগন্যান্ট উইম্যান যারা বর্তমানে গর্ভবতী, এবং ব্রেস্ট ফিডিং উইম্যান যারা বর্তমানে শিশুদেরকে দুধ পান করাচ্ছে।
অর্থাৎ একটা দেওয়ানি মোকদ্দমার রায়ে যদি তারা কেউ ঋণীও হয়, তাহলে এই 4 ক্যাটাগরির নারীদেরকে বর্তমানে গ্রেফতার করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই যে 4 শ্রেণীর নারীদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের ছাড়া কি অন্য নারীদেরকে গ্রেফতার করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, এই দেওয়ানি কার্যবিধিটি ছিল 1908 সালের। 1908 সালের দিকে নারীদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা তত বেশি ভালো ছিল না। বর্তমানে সেই অবস্থা নেই। এ কারণে এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, অর্থাৎ এই 4 শ্রেণীর নারী ছাড়া অন্যান্য যেসব নারী রয়েছেন যারা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী, তাদেরকে অর্থের মোকদ্দমার ডিক্রি জারিতেও গ্রেফতার করা যাবে। সুতরাং এ উইম্যান হু ইজ নট ওল্ড, নট ইনফার্ম, নট প্রেগন্যান্ট, নট ব্রেস্ট ফিডিং ক্যান বি অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড আন্ডার এক্সিকিউশন ফর পেমেন্ট অফ মানি। তাহলে নারীদের মধ্যে যদি এই 4টি ধরনের অবস্থার পরিলক্ষিত না হয়, তাহলে সেই সব নারীদেরকে অর্থের মোকদ্দমার ডিক্রি জারিতে গ্রেফতার করা যাবে। কিন্তু শর্ত হচ্ছে বাট অনলি ইফ আদার কন্ডিশনস আন্ডার সিপিসি আর স্যাটিসফাইড। অর্থাৎ একজন নারীকে গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট বিধান রয়েছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করেই কেবলমাত্র তাদেরকে গ্রেফতার করা যাবে। আমরা আরেকটি বিষয় জেনেই আমাদের এই 4র্থ পর্বের আলোচনা এখানেই শেষ করব। এই সেকশনে 2টো শব্দ রয়েছে, অ্যারেস্ট অর ডিটেনশন। এই 2টো শব্দের মধ্যে আসলে মূল পার্থক্য কী? অ্যারেস্ট শব্দটি সাধারণত একটি গ্রেফতারের সুনির্দিষ্ট আইনি পদ্ধতি, যেখানে একজন ব্যক্তির বিরুদ্ধে সাধারণত আদালতের নির্দেশনা থাকে গ্রেফতার করার জন্য, তখন সাধারণত সেক্ষেত্রে আমরা অ্যারেস্ট শব্দটি ব্যবহার করি। অন্যদিকে ডিটেনশন শব্দটি সাধারণভাবে আটক করাকে বোঝায়। একজন ব্যক্তির নামে যখন কোনো আদালতের গ্রেফতারি পরোয়ানা বা আটকের আদেশ না থাকে, তখন যখন একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়, সাধারণত সেই ক্ষেত্রে ডিটেনশন শব্দটি আমরা ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি প্রিভেন্টিভ ডিটেনশন। আমরা আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।